WashingtonBanglaRadio.com. নমস্কার, আমি অরিজিৎ চক্রবর্তী, লাইভ এন্ড এক্সক্লুসিভ ফ্রম বার্লিংটন, অন্টারিও, কানাডা। এবং আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাঙালিদের আমন্ত্রণ জানাচ্ছি ওয়াশিংটন বাংলা রেডিওর স্টুডিওতে আসার জন্য। এবং আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তার সঙ্গে গল্পগুজব আমরা যখন করব তখন আপনারাও সঙ্গে থাকুন এবং তাতে আমাদের গল্পগুজব আরো জমে উঠবে এবং আমরা আরো বেশি কথা বলবো। তো আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি একজনকে, তার নাম হচ্ছে শ্রী কৃষ্ণেন্দু দাস। আচ্ছা, আরেকটু হিন্ট দিচ্ছি, তার নাম হচ্ছে শ্রী কৃষ্ণেন্দু দাস বাউল। এবার তিনি কে আমরা তার মুখ থেকে শুনবো, কারণ তার পরিচয় এত বড় যে সেটা তার মুখ থেকে শোনাই আমার মনে হয় সবচেয়ে বাঞ্ছনীয়। তো কৃষ্ণেন্দু দাসকে আমরা আদর করে ডাকি বাবুদা বলে। তো বাবুদাকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াশিংটন বাংলা রেডিও স্টুডিওতে। বাবুদা নমস্কার। নমস্কার। নমস্কার, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা নিও। নিশ্চয়ই নিশ্চয়ই, নতুন বছরের প্রীতি শুভেচ্ছা সকলের জন্য। এবং বাবুদা কিন্তু আজকে আমরা বাবুদার সঙ্গে কথা বলছি not in Kolkata, but Babuda is right now in Vancouver, British Columbia, Canada. তো বাবুদা, আজকে ওয়াশিংটন বাংলা রেডিওর স্টুডিওতে ভীষণভাবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। এবং শুধু ভালো লাগছে না, নানা রকম কথা শুনতে ইচ্ছে করছে। মানে একদম আপনার ছোটবেলার থেকে ওই রকম একটা মানে পরিবেশ, গান, বাউল, আপনার বাবা সম্রাট পূর্ণদাস বাউল, আপনার ঠাকুর দাদা নবনী দাস বাউল, তাদের মধ্যে মানে আমরা যাদের গান মানে সেই মা বাবার হাত ধরে যখন রাস্তায় বেরোতাম তখন থেকে শুনে এসছি। তো আমরা আজকে বাবুদা অনেক কথা শুনবো, আপনি শুরু করুন। নমস্কার। আমার জন্ম সিউড়ি, বীরভূম, কেন্দুয়াতোর পাড়া। আমি ওখানে জন্মেছি। আমি জন্মাবার পর থেকে প্রায় 7 বছর ঠাকুরদা নবনী দাস খ্যাপা বাউল, ঠাকুমা ব্রজবালা দাসী, ওদের কাছেই মানুষ। তারপরে ধীরে ধীরে 7 বছর যে কেরম ভাবে কেটে গেছে আমি নিজেই জানতাম না। বহু জায়গায় ঘুরেছি, বহু বাউলের মেলাতে ঘুরেছি, শান্তিনিকেতন, এখনো মানে সব চোখের কাছেই সব লাগছে এরকম। ধীরে ধীরে তারপর আমি চলে আসি কলকাতাতে। কলকাতাতে আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করি। রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার পর আমি বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে সারা পৃথিবী ঘুরেছি। বাউলের যে গান বা বাউলের যে বাজনা, এসব নিয়ে যত ফেস্টিভ্যাল। প্রথমে আমি আরেকটা বলে নিই যে বাউল যে শব্দটা, এই যে বাউল জিনিসটা আমাদের মানে কি বলবো, মানে বুকের মধ্যেই ছিল, মানে বইপত্রের মধ্যেই ছিল। কোন রকম কেউ জানতো না যে বাউল অ্যাকচুয়াল কি। সেইটা যদি আমি আগে বলতে চাই তো নবনী দাস খ্যাপা বাউলের নাম আমি আগে সবার আগে বলবো। আমার ঠাকুরদা, যিনি ফিজিক্যালি বাউলটাকে গ্রাম থেকে একটুখানি বড় বড় লোকেদের মানে সঙ্গে নিয়ে এসছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এসেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। উনি লিটারেচারে বহু লালন ফকির খুব ভালো রাইটার ছিলেন, কিন্তু বাউল যে ফিজিক্যালি যে মানে আসা, সেটা প্রথম কিন্তু নবনী দাস খ্যাপা বাউল। অনেকে হয়তো জানে না। তো রবীন্দ্রনাথ ঠাকুর ওনার নাম দিয়েছিলেন খ্যাপা বাউল। এই খ্যাপা বাউল নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর আমার দাদু নবনী দাস খ্যাপা বাউল রবীন্দ্রনাথ ঠাকুরকে রবি বাউল বলে ডাকতেন। আচ্ছা। হ্যাঁ, আর ওখানে কাঁচের ঘর, একটা প্রার্থনা ঘর আছে, ওর সামনে একটা বট গাছের তলাতে আমার দাদু বসে থাকতেন। আর খুব বন্ধুত্ব ছিল। বহু গানের টিউন রবীন্দ্রনাথ ঠাকুর ইন্সপায়ার হয়ে লাগিয়েছিলেন। যেরকম ধরুন আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খ্যাপা সে, এটা কিন্তু আমার দাদুর উপরেই উনি লিখেছিলেন। অরিজিনাল আমার দাদুর সুর ছিল, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। এরকম বহু গান এদের মধ্যে চলতো। সেটা একটা যুগ ছিল। সেরকম গোল্ডেন এরা তো এখন আর মানে গল্পই হয়ে গেছে। যেরকম কাজী নজরুল ইসলাম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলজানন্দ, কৃতিমোহন সেন শাস্ত্রী, এরা সব এদের যে আসা যাওয়া ছিল শান্তিনিকেতনে, যেমন জওহরলাল নেহেরু। তো সেই রকম একটা ফিল্ডে নবনী দাস খ্যাপা বাউলটাকে লিটারেচার,
ফিল্ম, প্রথম মানে রেকর্ড, মানে নবনী দাস হয়তো পৃথিবীতে ইন্ডিয়ার বাইরে কোথাও যাননি, কিন্তু এখন আমরা নবনী দাসের সেই রেকর্ড এখন আমি যেমন লন্ডনে পেয়েছি, আমেরিকায় পেয়েছি। তো বহু আগে ফিজিক্যালি বাউল হিসাবে যদি কেউ জেনে থাকে সেটা নবনী দাস খ্যাপা বাউলের থেকেই জেনেছে, সেজন্য ওকে আমরা বাউল গুরু বলি সবসময়। তারপরে সেইটাকে আমার বাবা পূর্ণদাস বাউল, উনি 50 লাস্টের দিকে রাশিয়াতে যান। ওটাই প্রথম যে বাউল ফিজিক্যালি মানে ভারতবর্ষের বাইরে গেছিলেন, রাশিয়াতে গোল্ড মেডেল পেয়েছিলেন। তারপরে উডস্টকের যে হিপিদের একটা বড় মেলা হয়েছিল, আপনারা হয়তো জানেন, যেখানে বহু বব ডিলান, মিক জেগার, তারপরে বিটলসের সব, জন লেনন ছিলেন। তো ইন্ডিয়া থেকে পূর্ণদাস বাউল ভোকালে ছিল, আর ইনস্ট্রুমেন্টে ছিল রবিশঙ্কর। ওই রবিশঙ্কর এখানে আসে, উদয় শঙ্করের ভাই, এই করে বাউলটাকে বিদেশে নিয়ে আসে। তারপরে পরবর্তীকালে ফিল্মের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আমার বাবাই এটাকে বেশি মানে প্রচার করেছেন। তারপরে যে বাউলের ইনস্ট্রুমেন্ট গুলোকে যে চেঞ্জ করা, বাউলের সঙ্গে যে অন্য মিউজিকে যে সংমিশ্রণ হওয়া যায়, ক্লাসিক ফোক, সেটা আমি করি। সেটা আমি হচ্ছে প্রথম যে প্রথম মানে বাউলের ফিউশন করে, তা আমার আগে কোনোদিন কেউ করেনি। এতে আমি অনেক ক্রিটিসাইজ আমাকে করেছে বহু লোকে, যে আপনি বাউলটাকে, অরিজিনাল বাউলটাকে নষ্ট করে দিচ্ছেন। সেও ঠিক আছে, সেটা প্রতি নানা মুনির নানা মত। অনেকে আবার ইয়াং যারা জেনারেশন, তারা খুব ভালো লেগেছে, তাদের খুব ভালো লেগেছে। ধীরে 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 আমি ওটাকে ফিল্মে নিয়ে আসি। বাবার উপরে ছবি হয়েছিল, আপনারা হয়তো জানেন, হংসরাজ। তারপরে ওটাকে আমি হিন্দিতে করেছিলাম, শ্রাবণ কো আনে দো, আমার স্টোরি আইডিয়া ছিল। তারপরে আমার পিসির উপরে লাইফস্টাইলের উপরে ছবি হয়, টগরি, শ্রীমতী হংসরাজ, বা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত গল্প রায়কমল। আমার দাদুর উপরে বক বাবাজি, অভিনয়টা আমার দাদুকে দিয়ে করবার কথা ছিল, পরে নিশীথ বাবুকে দিয়ে করানো হয়। তো এনি হয়তো আমরাই হচ্ছে আমাদের যে ঘরানাটা, এরাই, এদেরকে আপনারা বলতে পারেন বাউলের পায়োনিয়ার, যারা বাউলকে প্রথম সারা বিশ্বে নিয়ে আসে, ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে, বুকের মাধ্যমে, আর মানুষের কাছে তো আছেই আছে। তো এরকম ভাবে ধীরে 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 বাবা আমার সঙ্গে ঘুরতে ঘুরতে, সারা পৃথিবীতে ঘুরতে ঘুরতে, আমি একটাই যেখানে গেছি সেরকম মিউজিশিয়ানদের আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি। তাদের মিউজিকের সঙ্গে আমার মিউজিকের যে একটা যে মানে যুগলবন্দি, সেটা আমি করেছি। তারপরে বাউলের প্রথম আরেকটা হিস্ট্রি হচ্ছে, যেমন ফিউশন আমি করেছি প্রথম, বাউলের আরেকটা হিস্ট্রি হচ্ছে, বাউলের প্রথম যদি কেউ কোনো বাউল স্কুলে যায়, সেটা আমি। আমার আগে কোনো বাউল কোনোদিন স্কুল বা কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে যায়নি। তো বাবুদা, আমি এই যে আপনি ফিউশনের কথা বলছেন, এটা একটু গানের থ্রুতেও হোক না, তাহলে আরো বেটার সকলে আমরা বুঝতে পারি। একটু দুকলি হোক না দাদা। হ্যাঁ, নিশ্চয়ই হবে। তো তো যেরকম আমি বাবার প্রথমে আমি শুরু করি যে বাবার যত গান ছিল না, বাবা এইচএমভিতে ম্যাক্সিমাম যত গান করেছে, তার মধ্যে প্রায় 70% আমারই সুর, আমারই মানে মিউজিক। তারপরে ধীরে ধীরে বাবা কিছু ট্র্যাডিশনাল করেছে, আমার দাদুর গান করেছে, যেমন গোলেমালে গোলেমালে আমার দাদুর গান। অ্যাকচুয়ালি বাবা ওই গানে বহু বিখ্যাত হয়েছেন। ওই গানে উত্তম কুমারের ছবি তো আমরা ব্যবহার করেছিলাম, যদিও হেমন্ত মুখার্জি মিউজিক ডাইরেক্টর ছিলেন, কিন্তু অ্যাকচুয়াল সুর ওটা নবনী দাসেরই সুর ছিল। তো এনিহাও, তো এর মাধ্যমে ধীরে ধীরে হয়। কিন্তু এই যে ইনস্ট্রুমেন্ট যে চেঞ্জ করা, যেমন হারমোনিয়াম বাউলে প্রথম নিয়ে আসে আমার মা মঞ্জু দাস। উনি ফেব্রুয়ারি তারিখে দেহ রেখা করেছেন। হ্যাঁ, তো উনি প্রথম কিন্তু হারমোনিয়ামটাকে নিয়ে আসেন বাউলের মধ্যে। আমি প্রথমে ঢোল, গিটার, কিবোর্ড, স্যাক্সোফোন, বুঝছেন, এরকম করে 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 আমি একটা গান করি, যেমন দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ও তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গানটা কিন্তু আমি অরিজিনাল রেখেছি, কিন্তু যে তার যে মিউজিক, যেমন গিটার, যেমন অক্টোপ্যাড, হ্যাঁ, একতারার সঙ্গে কিরকম যে এটা আমি করেছি। তো এতে হয়তো হ্যাঁ বাংলাতে প্রথমে খুব একটা লোকে নেয়নি, এটা আমি মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলছি। কিন্তু ধীরে বাংলার বাইরে প্রথম যে বাউল মানে শুনে তোমাদের এত ভালো লাগছে, নিউ জেনারেশন বা ডিস্কো ক্লাবে বা ধরে রাখো তাদের বাচ্চাদের যে মানে ফাইনাল কি বলে অ্যানুয়াল যে হয় মানে অনুষ্ঠান হয়, ওতে কিন্তু আমারই গান বেশি বাজতো।
আচ্ছা। যখন আমি বিদেশে বাবার সঙ্গে যাই, বহু লোকের গাড়িতে বা তাদের বাড়িতে আমার রেকর্ড আমি দেখি। তখন তো আমার নাম কৃষ্ণেন্দু দাস ছিল। তো এরকম করে 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 আমি স্টেপ বাই করি। তারপর আমি স্কুলে পড়াশোনার পর আমি কলেজে যাই, কলেজের পর আমি ইউনিভার্সিটিতে করি, তো আমি এমএ করি। তারপরে আমি পিএইচডি করবো বলে ঠিক করেছিলাম, যাক হয়নি। তখন আমি কি করি যে বলিউডের দিকে বেশি আমি ঝুঁকে গেছিলাম। আর.ডি. বর্মন আমার এক ধরনের গুরু বলতে পারেন। আর আর.ডি. বর্মন, এস.ডি. বর্মন, ওদের সঙ্গে আমাদের যে ফ্যামিলির একটা খুব ভালো একটা ছিল, মানে আসা যাওয়া ছিল। তো একবার আমি এরকম একটা টিউন ওনাকে শোনাই, তো আর.ডি. বর্মন বললো, পঞ্চমদা বললো, তুই এক কাজ কর, তুই চলে আয়, তুই এসে তুই আমার সঙ্গে থাক। থাকা তো হয়নি, কিন্তু আমি ওনার সঙ্গে প্রায় 13টা বছর কাটিয়েছিলাম বোম্বেতে। তো বোম্বেতে যাওয়াতে গিয়ে আমি বোম্বেতে বহু ছবিতে বিহাইন্ড দ্য স্ক্রিনে যেমন বড় বড় স্টার কিরকম ভাবে ছবি তৈরি করে, কিরকম তাদের ব্লু প্রিন্ট বানানো বা মিউজিকে ধরুন, আমি তো ছিলামই অনেকদিন ধরে। থাকার পরে তারপরে আমি আস্তে আস্তে বিদেশের দিকে করি। তো আমেরিকা, পুরো ইউরোপে বহু বহু রেকর্ড আছে আমার। আমার আমেরিকাতে রেকর্ড আছে, আমার অস্ট্রেলিয়াতে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, সমস্ত জায়গাতে। শুধু বাউল বলে না, আমি সব রকম ফোকেরও সুর করি। কারণ আমি সুরটা শুরু করি যখন আমি প্রায় 5-6 পড়ি, তখন থেকে আমি সুর করতে শুরু করি। একজন বাউল হয়ে যে শুধু বাউলই করিনি, আমি বাউল ছাড়া ক্লাসিক্যাল ধরুন আমি শিখেছি জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে, মহাপুরুষ মিশ্রের কাছে তবলা। তো এগুলো আমি সাথে 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 মানে করেছি আমি। তারপর ধরুন আমি পড়াশোনা প্রথম করেছি বাউল হয়ে প্রথম। তারপর ধীরে 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 আমি লিখতে আরম্ভ করি, নানান ম্যাগাজিনে আমি লিখতাম, নানান ছদ্মনামেও লিখেছি আমি বহু। তারপর আমি হিন্দি শিখেছি, হিন্দিতে আমি লিখতে আরম্ভ করেছি বহু। এরকম করে আমি শ্রাবণ কুমার দত্ত, তারাচন্দ্র জেঠিয়ার ছবিতে আমি প্রজেক্ট ডিজাইন করি বোম্বেতে। তারপরে আমি কি করি, আমি তখন ভাবলাম যে এবারে একটুখানি অন্যরকম করতে হবে। কি করতে হবে, এবারে একটু ফিল্মে মিউজিক করতে হবে। এরকম করে ধীরে ধীরে তখন বাংলা ছবিতে তো করেছি আমি অমরদীপ করেছি, আদরিণী করেছি প্রসেনজিতের। তারপর আমি ঠিক করলাম যে হিন্দি করি। তখন হিন্দি আরোহণে করেছিলাম সামনে গেলের 80 সালে। ওই ছবিতে আমি অ্যাওয়ার্ড পাই। একটা বাংলা সিরিয়ালও মিউজিক করেছিলাম, চরিত্রহীন, শরৎচন্দ্রের। ওতেও আমি অ্যাওয়ার্ড পাই, বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড। তারপর আমি নিজে বই লিখি, দ্য বাউলস অফ বেঙ্গল। তো বাউল হয়ে প্রথম অ্যাজ এ বাউল বই লেখা, সুর করা, তারপরে মানে সিনেমা করা, কলেজে যাওয়া, এগুলো সব কিন্তু আমিই করি। সেটা এক ধরনের একটা হিস্ট্রি, ঠাকুরের কৃপায় বা আপনাদের শুভেচ্ছাতে এক ধরনের একটা প্রথম হিস্ট্রি হচ্ছে আমি। যখন আমি বোম্বেতে আসা যাওয়া করতাম, তখন আমার সঙ্গে পরিচয় হয় সুরত সানিম বলে একজন, যিনি দেবানন্দের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আর মহেশ ভাটের বহু ছবি উনি লিখেছেন, সারাক বলে, যেরকম আশিকি, তারপর ধরে রাখুন প্রেম পূজারী দেবানন্দের, তারপরে ধরে রাখুন সহকারর, দেবানন্দের বহু ছবি করেছেন উনি। এবার তো আমরা এরকম একদিন একটা বসেছিলাম এরকম দেবানন্দের এতে অফিসে, আমি, মহেশ ভাট, সুরত সানিম, সব আমার বন্ধুরা। আর ছিলেন অরুণা রাজে বলে একজন ভদ্রমহিলা, যিনি ডাইরেক্টর ছিলেন। তখনও বললো কৃষ্ণেন্দুর নামটা অনেকে উচ্চারণ করতে পারে না বোম্বেতে। তো এক কাজ কর, তোর তো এমনি তোর নাম তো বাবু আছেই, কৃষ্ণেন্দু থেকে কিষানটা জড়িত। মহেশ ভাট আর সুরত সানিম মিলে আমাকে নামটা দিল বাবু কিষান। এই থেকে কেননা কৃষ্ণেন্দু নামটা তো মানে বাবা মার দেওয়া, ঠাকুরদার দেওয়া, সেই নামটাকে মানে কিরম যেন হারিয়েই গেল। মানে বহু বছর, আর বোম্বেতে প্রায় 20 বছরের উপরে কাটিয়েছি। তারপরে বহু ছবির পিছনে আমি ছিলাম, এখনো আছি। যেরকম ধরো খোদা গাবা, বড় ছবি, বুম, অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফের প্রথম ছবি ছিল ওটা। তো এরকম বহু ছবিতে টি সিরিজ বা এদিকে টিপস কোম্পানি বলে একটা কোম্পানি, যেটা আজকে তাল ছবিতে ওরা প্রোডাকশন করেছে সুভাষ ভাইয়ের সঙ্গে, এসব ছবিতে আমি ছিলাম পিছনে। তো বাউলটাকে কিন্তু আমি ভুলিনি, কারণ বাউল তো আমার রক্তে, আমি হচ্ছে নয় পুরুষ, ওটা তো আমার ভোলাই যায় না, তাই না? তো এরকম আমি একটা অ্যালবাম করি, যে অ্যালবাম বিদেশে আমি যখন অ্যালবামটা করি, অ্যালবামটা উদ্বোধন করবার জন্য আমি রবিশঙ্করকে বলেছিলাম, তো উনি ওটা উদ্বোধন করেছিলেন। কিন্তু ওর নামটা আমি দিয়েছিলাম জিপসি ইন্ডিয়া। এর জন্য কি বহু এখনো অনেক লোক আছে যারা মানে বাউলটা জানে না, কিন্তু জিপসিটা জানে, এই জন্য ওটার নামটা জিপসি দিয়েছিলাম। যখন আমি দিল্লিতে গেলাম, প্রিয়রঞ্জন দাস মুন্সি, তখন উনি ইনফরমেশন মিনিস্টার ছিলেন, বলে এটা কেমন হলো বাবু?
তুই বাউল অফ বেঙ্গল না দিয়ে জিপসি একটুখানি রাগ হয়েছিল, কিন্তু আমি ওকে বললাম যে এই ব্যাপার। কিন্তু জিপসি ইন্ডিয়া কিন্তু খুব ভালো সেল, সবাই কিন্তু পছন্দ করেছে। আর এর একটা জিপসি ইন্ডিয়া যে আমার অ্যালবামটা, এই অ্যালবামটার একটা বড় মাহিত্য হচ্ছে যে এই অ্যালবামে প্রতিটা মিউজিক ইনস্ট্রুমেন্ট আমি বাজাই। আমি প্রায় 15টা ইনস্ট্রুমেন্ট বাজাই। আমি একটা করে লুপ, একটা করে লুপ করেছি। আর লুপ করার পরে আমি রেকর্ডিং করি, যেখানে বব ডিলান রেকর্ডিং করেছিল বা করে, সেই উডস্টকের স্টুডিওতে আমি এই রেকর্ডিং করেছি। তারপর লাস্টে আমি গান করেছি। তারপরে এটা একটা অদ্ভুত ধরনের রেকর্ড, খুব ভালো লাগে। ওর মধ্যে আমি একটা বিখ্যাত গানও করেছি, যেটা আমার দাদুর লেখা, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না। এখন বহু বাউল সেটা গান করে, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না। তো এর মধ্যে ঢোল, এর মধ্যে হারমোনিয়াম, এর মধ্যে একতারা, এর মধ্যে মানে নুপুর, তারপরে কর্তা, সমস্ত আমি একটা করে লুপ করে করেছি। তো আমার সামনে যারা ছিলেন গার্ড থার্সন, উনি দা ব্যান্ড, আপনারা তো জানেন, যারা বব ডিলানের গ্রুপে ছিলেন, বা লিভান হেলেন হচ্ছে ওয়ার্ল্ডের নম্বর 1 ড্রামার, বা স্যালি গ্রোসম্যান যে অ্যালবার্ট গ্রোসম্যানের মিসেস, সবাই নাস্তার মুখো দিয়েছে বলে। আর 3.5 ঘন্টার মধ্যে 7খানা গান রেকর্ড করে দিয়েছি, নিজে বাজিয়ে নিজে করে। বলে এত ফাস্ট কি করে হয় আমি জানি না, হয়তো দাদু ভর করেছিল। তো এরকম ভাবে আমি একটার পর করে গেছি। তারপরে আমি আপনি হয়তো ভজন শুনবেন, কোন মন্দিরে যাবেন আপনি, বা ভজনের চ্যানেলে দেখবেন আপনি, আস্থা এতে প্রায় কিছু না করে 40% তো আমারই সুর। যেরকম লতা মঙ্গেশকর গিয়েছে, আশা ভোসলে গিয়েছেন, মুকেশ গিয়েছে, নিতিন মুকেশ, তারপর যেরকম অনুপ জলটা, সুরেশ ভাটকর, মানে অনুরাধা পডওয়াল, বহু ভজনের সুর আমি করেছি, বহু, মানে তার কোনো গোনা নেই। তারপরে ধরুন আমি পপ বহুত করেছি, যেমন ও হাসিনে আমার সুপারহিট অ্যালবাম, তেরা ঘুমটা, এগুলো সব মানে কুমার শানু, সমস্ত টপ মানে লোকেদের দিয়ে আমি করেছি, সিঙ্গারদের দিয়ে, সবসময় এই কাজই করতাম আমি। তো অনেকে হয়তো আমাকে কৃষ্ণেন্দু দাস আর বাবু কৃষ্ণটা অনেকে জানে না, যারা বাবু কৃষ্ণটাই আমি বেশি লোকে এখন জানে, কৃষ্ণেন্দু বাঙালিরা জানে। কারণ কৃষ্ণেন্দুর নামে আমার গান ছিল, বনশ্রী সেনগুপ্ত সুর করেছি আমি, ভূপেন হাজারিকা করেছি, জীবনের সাগরে সুপারহিট গান ছিল। তারপরে শক্তি ঠাকুরের আমি করেছিলাম সুর সেই সময়, ওদের গান তখন কৃষ্ণেন্দু দাস নাম ছিল না। তারপরে মোহাম্মদ আজিজ, যে মুন্না বলে একটা ছেলেরা খুব হিট করেছিল, কলকাতার ছেলে। তারপরে অনুপমা দেশপান্ডে, যেমন ভেনাসের যখনই দুর্গাপুজোর হতো না, টিপস, ভেনাস বা HMV, আমার গান থাকতেই থাকতো, কিন্তু লোকে তখন আমার কৃষ্ণেন্দু দাস বলে জানতো। তো ধীরে ধীরে এরকম করে বহু লোকের সঙ্গে বহু জায়গায়, যেমন প্যারিসে, ফ্রান্সে, তারপর ধরে রাখুন আমি তো প্রায় সারা পৃথিবী ঘুরেছি। সারা পৃথিবীর কোনো জায়গা সেরকম বড় জায়গা বাদ নেই, আমি ছোটখাটো তো বলবো না, বড় যেসব জায়গা আছে, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, সমস্ত জায়গাতে ঘুরেছি। বাউল তো গাই, তাছাড়া আমি হিন্দি প্রথম বাউল আমি গাই, তার আগে আমার আগে কোনো কেউ গায়নি। আচ্ছা। তারপরে বাউলটাকে ইংলিশেও গেয়েছি আমি, যেমন দ্য বাউলস অফ বেঙ্গল, অ্যালেন গিন্সবার্গ, হয়তো জানেন যে আমেরিকার ওয়ান অফ দ্য টপ পোয়েট ছিলেন। এই অ্যালেন গিন্সবার্গ এর একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমার না বললে হয়তো নিজেকে মাফ করতে হবে না। এই বাউলটাকে প্রথমে যে সারা বিশ্বে আনার মূলে, যেরকম আমার দাদু বা আমার বাবা বা আমি, এখন তো ফোক যে গায় সেও বাউল বলে চালিয়ে দেয়, কেন বাউলটা অলরেডি এত ফেমাস হয়ে গেছে যে যারা বাংলাদেশে গান করছে ফোক গান, তারাও বলছে আমরা বাউল, লাস্টে একটা বাউল জুড়ে দিচ্ছে। কিন্তু বাউল গান সিঙ্গার, তারা হচ্ছে বাউল সাধক না। আমরা যেমন একটা বাউল একটা লিনিয়েজ, আমাদের একটা 9 জেনারেশন, আমার যিনি, আমি তো বহু বছর থেকে 9 জেনারেশনটা আমাদের এর জন্য পরিচিতি, কেন আমাদের 9 জেনারেশনের প্রথম হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, আমরা হচ্ছে বৈষ্ণব বাউল। তো আমরা হচ্ছে পশ্চিমবাংলার প্রথম বলবো না, অন্তত 2-3টে বৈষ্ণব বাউলের মধ্যে আমরা, কিন্তু আমরাই একমাত্র এখন জীবিত আছি। তো আমাদের লিনিয়াসটা নিত্যানন্দ মহাপ্রভু, তারপর ধরুন তারপরে বীরভদ্র, তারপরে ধরুন অনন্ত গোসাই, তারপর ধরুন রসরাজ গোসাই, তারপর নবনী দাস গোসাই, তারপর পূর্ণদাস, তারপর আমি, এরকম করে আমাদের পরম্পরাটা আসছে। আমরা হচ্ছে খুব পুরনো জাতের। তো তো আমি একজনের নাম বারবার বলতে চাইছি, সেটা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ শান্তিনিকেতনে কোনো কারণে কলকাতাতে গেছিল। কলকাতাতে গিয়ে যখন ওকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয়,
তখন ও ও ওই শান্তিনিকেতন নবনী দাসের গান শুনে আর নবনী দাসকে দেখে ও একদম মানে বাচ্চার মতো হয়ে গেছিল, বলছে আমি তোমার থেকে দীক্ষা নেবো। সে আমার দাদুর কাছ থেকে দীক্ষা নিয়েছে। আমার দাদু তাকে রামাবলী একটা দিয়েছেন, যে আমরা একটা স্কার্ট পরি না রামকৃষ্ণ রামকৃষ্ণ বলে, ওটা দিয়েছিলেন। আর ও এসে ওই প্রথম নবনী দাসের মানে কথা ও এখানে নিউ ইয়র্ক টাইমসে লিখেছিল, অ্যালেন গিন্সবার্গ। তার আগে কিন্তু কেউ জানতো না বাউল বলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, মানে এমনি অল্প কিছু, সেটা মানে বড় একটা কিছু জানতো না। তারপরে উডস্টক যখন হয়, উডস্টক যে এটা এত বড় একটা ফেস্টিভ্যাল হয়, তখন ওরা চাইছিল ওয়ার্ল্ড মিউজিক। প্রতিবার তো আমরা করি, মানে রক করি, পপ করি, এবার আমরা একটুখানি ওয়ার্ল্ড মিউজিক নিয়ে আসি। তো ওরা ইন্ডিয়া থেকে অলরেডি ওরা কি বলে রবিশঙ্করকে তো বুক করে দিয়েছিল। এইবার ওরা বলছে অ্যালেন গিন্সবার্গের সঙ্গে অ্যালবার্ট বি গোসম্যান ছিল ইনচার্জ, আর বব ডিলানের ম্যানেজার বি ছিল। তো হ্যাঁ, তো ওকে বললো যে তুমি কাউকে আনো আর না আনো, আমার মনে হয় যদি সপ্তম ওয়ান্ডার হতে পারে, অষ্টম ওয়ান্ডার হচ্ছে নবনী দাস, তাকে নিয়ে এসো এই দেশে। সে হচ্ছে মিস্টিক বাউল। আর বাউল গানের একটা ওরা হচ্ছে বাউলের মধ্যে যে একটা এনার্জি আছে, এনার্জেটিক মিউজিক, সেটা আমি নবনী দাসের মধ্যে দেখেছি। তুমি ওকে আনো। অ্যাকচুয়ালি ওকে আনবার জন্যই অ্যালবার্ট বি গোসম্যান কলকাতা গেছিল প্রথমবার, এবং গ্র্যান্ড হোটেলে ছিল। তার একটা ঘটনা আছে, গ্র্যান্ড হোটেলে ছিল ওখানে। এখন অ্যালবার্ট বি গোসম্যান তো বাংলা বলতে জানে না, তো একজন একটা ইন্টারপ্রেটারের জন্য একটা দরকার। তো আমেরিকান এম্বাসিতে ওখানে একটা কাজ করতে একটা ভদ্রলোক, যার নাম ছিল অশোক সরকার। আচ্ছা, সেই অশোক সরকারকে ঠিক করা হলো যে শান্তিনিকেতনে যে নিয়ে যাবে, আর নবনী দাস এসে কথাবার্তা বলে নবনী দাসকে ও পাসপোর্ট বানানো হবে বা কি করবে এসব করে ওকে নিয়ে আনা হবে আমেরিকাতে। ওটা অ্যালেন গিন্সবার্গ বলেছিল। এইবারে অশোক কি করলো, অশোক সরকার কি হলো, আরে এ তো ভালো মৌকা, আমিও ঢুকে যাই আমেরিকাতে বলে। এবারে ওবি বললো ঠিক আছে, আমি তাহলে এক কাজ করছি, আমি ওদের ম্যানেজার হয়ে যাব। কিন্তু নবনী দাসকে তো আনা গেল না। নবনী দাস বলল না বাবা, আমি তো এসব, আমি তখন বয়স হয়ে গেছে, আমি কোথায় যাবো এসব, আমি এসব জায়গাতে এক কাজ করো, আমার ছেলেদেরকে নিয়ে যায়। তখন পুনদাস আর লক্ষ্মণ দাস, আমার কাকু লক্ষ্মণ দাস আর পুনদাস আমার বাবা, এই দুজনকে আনা হলো। আর তাদের ম্যানেজার হয়ে অশোক সরকারকে নিয়ে এসে কি বলে উডস্টকে প্রায় 2.5 মাস ওরা একটা জঙ্গলে রেখেছিল, যেরকম যেখানে বব ডিলানের বাড়ি ছিল, বব ডিলানের বাড়িতে রেখেছিল। তার একটা বিরাট কাহিনী আছে, আমি সেটা আমি লিখে আমি খুব শিগগিরই পারলে একটা মানে ছবি করবার একটা চিন্তা করছি আমি। তো ওখানেই ওদের সঙ্গে সব আলাপ হয়েছিল। বাউলরা তারা তো জানতো না কে বব ডিলান, কে গার্ড থাকছেন, কে মিক জেগার, কে, তারা কিন্তু তাদের সঙ্গে জ্যামিং করতো। ওই জ্যামিং গুলো একটা একটা করে রেকর্ড বেরোতো, দ্য বিগ পিঙ্ক বলে। আপনারা তো যাবেন, বব ডিলানের এতে বিগ পিঙ্ক বলে একটা আছে। এই বাউল শুরু হলো। তো অ্যালেন গিন্সবার্গ হচ্ছে ফার্স্ট, যিনি প্রথম অ্যালবার্ট বি গোসম্যানকে বলেছিল বাউলের কথা। তারপর যখন এরা আসে, এখানে প্রায় 7 থেকে 8খানা রেকর্ড বার করা হয় কলম্বিয়া রেকর্ডস কোম্পানি থেকে, ইলেকট্রা, নানসাচ। এই থেকে বাউল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুরু হলো। তার আগে বাউলের কোনো চিহ্নই ছিল না কিছু। এই শুরু হতে 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 আজ সিনেমার মাধ্যমে আর নতুন নতুন ছেলে মেয়েরা আসছে, তারা কি সুন্দর মানে গান করছে। না হোক বাউল, কিন্তু বাউল গান তো ভালো করছে। এরকম বহু মেয়ে আছে যারা শান্তিনিকেতনে গেছে, তারা বাউলদের মানে গান পছন্দ করেছে, তাদের গান শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছে। এটাই আমাদের আনন্দ যে আজ বাংলা, দেখো বাংলার একটা কালচার মানে বাউল। বাংলা বললে বাউল আগে আসবে। মানে বাংলার কালচার হচ্ছে বাউল, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই তো আমাদের কালচার। তো হ্যাঁ, তো এর জন্য খুব ভালো লাগছে। ভীষণ জানতে ইচ্ছে করে। হ্যালো, হ্যাঁ 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 বলো বাবুদা। যেটা এবার আমরা একটু ঢুকি ক্যানেডিয়ান ড্রিমে। ক্যানেডিয়ান ড্রিম সবচেয়ে আগে জানতে চাইবো যে মানে আপনি যে ভ্যাঙ্কুভারে আছেন, সেখানে মানে কিরকম ভাবে আমাদের এই কালচার প্রচার করছেন, এবং তারপরে ডিটেইলস অ্যাবাউট ক্যানেডিয়ান ড্রিম। হ্যাঁ, ক্যানেডিয়ান ড্রিম বলে একটা ছবি আমি শুরু করেছিলাম, ধরে রাখো কয়েক মাস আগে। তার আমি যত ইমিগ্রেন্টস আছে, নতুন নিউ ইমিগ্রেন্টস ইন কানাডা বলে একটা ডকুমেন্টারি করবার আমার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, কিন্তু সেটা ডকুমেন্টারি না করে আমি ড্রামা ফিচার ফিল্ম বানিয়ে দিয়েছি।
এটা একটা ছবি, হ্যাঁ এটা একটা ছবি বানিয়েছি আমি, যে ছবিটা গল্প আমার নিজের লেখা, ডাইরেকশন বি আমি করেছি, প্রোডাকশন বি আমার, মিউজিক বি আমার। আর এখানে লোকাল যত ট্যালেন্ট আছে বা এমপি আছে সবার থেকে মিলিয়ে একটা এত সুন্দর গল্প তৈরি করা হয়েছে, যে গল্পটা যখন আমি তৈরি করে আমি একটা ছোট্ট একটা ক্লিপ বানিয়ে আমি ভ্যাঙ্কুভার ফেস্টিভ্যাল আর টরন্টো ফেস্টিভ্যালে পাঠাই না, দুজনই বলেছে যে এটা আপনি করুন, আমরা এটাকে নেবো। আচ্ছা, তো অ্যাকচুয়াল ওই ফেস্টিভ্যাল ওই ঢোকাতে গিয়ে আমি এটা করেছি ছবিটা। আর ছবিটা এখন এত ভালো হয়ে গেছে, যখন ফ্রান্স থেকে ফেস্টিভ্যাল বা তোমার আমেরিকা লস অ্যাঞ্জেলেসে ওরা নিয়ে নিচ্ছে, এই নিউ ইয়র্কে নিচ্ছে, তো সমস্ত জায়গাতে এখন ফেস্টিভ্যাল এটা যাবে। আর আমি এই প্রথম আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা একটা মানে আমাদের সাউথ এশিয়ানদের একটা হিস্ট্রি, যে প্রথম ছবি আমি এখানে চ্যানেলে প্রিমিয়ার করছি। সাধারণত লোকে কি করে একটা থিয়েটার নেয়, ওখানে সব লোকজনকে নিয়ে সেটা করে, আমি সেটা করতে পারিনি, কারণ অনেক সময় কি হয় ওতে বেশি সাড়া পাওয়া যায় না। আচ্ছা, তো আমি ভাবলাম যে এই ছবিটা এরকম না করে মিলিয়ন লোককে দেখায়, এই যে একটা আরো একটা চ্যানেল, চ্যানেলে আমার ছবি যাচ্ছে, এই যে মিলিয়ন লোক দেখবে এই ছবিটা। এরপরে আমি এখন আরো দুখানা ছবি করছি, একটা ইংলিশে করছি আর একটা হিন্দিতে করবো। হিন্দিতে তো আমি কমেডি করবো, আর ইংলিশটা আমি ভাবছি এটা আমাদের যে মিস্টিক যে ওয়ার্ল্ড আমাদের ইন্ডিয়ার, ওর উপর আমি একটা ছবি করছি। তো এটাই আমার প্ল্যান। রিয়েলি ফ্যান্টাস্টিক, অসাধারণ। তো ভ্যাঙ্কুভারে আপনি এখন তাহলে এই ক্যানাডিয়ান ড্রিম নিয়ে মানে ক্যানাডিয়ান ড্রিম আপনি ছড়াচ্ছেন এখন, এবং obviously as an immigrant from India to Canada, মানে ভীষণই দেখতে ইচ্ছে করছে ছবিটা রাইট অ্যাওয়ে। এই ছবিটা খুব ভালো লাগবে, মানে এত লোকের মানে প্রশংসা হয়েছে না, যারা যারা মানে এই ফেস্টিভ্যালে আমি যে ক্লিপ পাঠিয়েছি না, প্রত্যেকে এত বেশি মানে করেছে, মানে আমাকে বলছে যে এক কাজ করুন আপনি, এটাকে আপনি ফিচারই বানিয়ে দিন। তো আমরা ফিচার বানানো, আমার তো প্রথমে ইচ্ছা ছিল একটা ছোট্ট বানাবো, এটাকে একটা বড় বানিয়েছি, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি, একটুখানি ফিউশন টাইপের আছে মিউজিক, তোমাদের খুব ভালো লাগবে। আর লোকেরা প্রতিটা লোকের একটা মানে কানাডাতে আসা বা আমেরিকা আসা, এটা কানাডা আছি বলে আমি কানাডিয়ান ড্রিম করেছি। আসলে তো এটা তুমি বলতে পারো পৃথিবীর যে কোনো দেশে যাবে তাদের একটা ড্রিম থাকে আমেরিকাতে আসা বা বুঝছো না, বা কানাডাতে আসা, এই যে তাদের হোপ, ইয়েস, এই যে হোপ, এই যে এর উপরে, কিন্তু এই হোপের পিছনে যে কি কি লুকিয়ে আছে সেটা কিন্তু এখনো পাবলিক জানে না। সেইটাই অ্যাকচুয়ালি আমি এইটাতে দেখাতে চেয়েছি। যেরকম একটা ফ্যামিলি যারা মানে পাঞ্জাব থেকে, বুঝছো না, তারা তাদের মানে সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, সবকিছু যা অল্প কিছু পুঁজি ছিল সব খরচা করে এটা করে, কিরকম একটা মানে ট্রাভেলিং এজেন্টের থ্রুতে কিরকম ভাবে তারা মানে ফেক এতে পাসপোর্টে কিরকম জড়িয়ে যায়, তারপর আলটিমেটলি তারা এখানে এসে যখন পৌঁছায় তখন এদের নিজস্ব যে কমিউনিটি আছে তারাও তাকে হেল্প করে না। কত যে কষ্ট, ধরুন একটা লয়ার হয়ে এসছে, সেখানে এসে তাকে সুইপারের কাজ করতে হচ্ছে। লোকে বাইরে থেকে যেটা হোপ, এটা যে ড্রিম অ্যাকচুয়াল। আবার তারপর আমি এটাকে একেবারে নেগেটিভ দেখাইনি, লাস্ট টাইম এটা দেখেছি যে আলটিমেটলি দিস কান্ট্রি, কানাডা ইজ এ কান্ট্রি হু ইন্সপায়ার্ড ওয়ার্ল্ড পিপল, রাইট? সো আলটিমেটলি দেখেছি না, তুমি যদি ঠিক পথে যাও তাহলে তুমি এখানে করবে, হয়তো একটু লেট হবে, কিন্তু বলে না সেই রবীন্দ্রনাথের একটা কথা ছিল যে সেই নয়, সেজন্য একটুখানি তো করতে হবে। তো সব মিলিয়ে কানাডাতে ইমিগ্রেট করলো, ওখান থেকে শুরু করছি আমি। হ্যাঁ, ওখান থেকে একটু শুরু করুন প্লিজ, ওটা পরে সুপ্রতিম এডিট করে দেবে। আচ্ছা ঠিক আছে। গল্পটা আমি প্রথমেই একটা করেছিলাম যে কি থেকে শুরু করব। পরে দেখলাম আমি যে কানাডাতে পাঞ্জাবিরা খুব আসে, পাঞ্জাবি যে একটা মানে বলবালা এখানে খুব একটা আছে আমি দেখেছি। তো আমি এরকম একটা গল্পটা এরকম রেখেছি যে ভারতবর্ষে পাঞ্জাব থেকে একটা ফ্যামিলি কি করে তাদের পুঁজি মানে আছে, তারা সেগুলোকে বিক্রি করে কিভাবে তারা ট্রাভেলিং এজেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে, কিভাবে তারা ইমিগ্রেশনের থ্রুতে কত মানে কষ্ট করে লাস্টে সে ফেক পাসপোর্ট করতে হয়, অমুক করতে, আলটিমেটলি ওরা যখন সেখানে পৌঁছায় তবু ওরা ভাবে যে না কিছু একটা হবেই এই দেশে, একটা ড্রিম নিয়ে আসে, একটা হোপ নিয়ে আসে। কিন্তু এর পিছনে যে কি লুকিয়ে আছে, এখানে এসে যে একটা লয়ারকে যে সুইপারে কাজ করতে হয়, এখনো অনেক লোকে জানে না পাঞ্জাবে, বুঝছো না। এরকম পাঞ্জাবের উপর তো বহু ছবি এখানে হয়েছে, যেমন দীপা মেহতাবি একটা ছবি করেছে, যে যেমন ডাউরি নিয়ে মেয়েদেরকে এখানে নিয়ে এসে বিয়ে করে তারপরে কত কষ্ট দেয়, কিন্তু আমি ওসবের দিকে বেশি যাই না, এগুলো তো সবসময় করে। এটা আমি গেছি যে একটা লোক যে মানে সারা জীবন সে পড়াশোনা করে লয়ার হয়ে বা অমুক কিছু করে সে একটা যে নিজে একটা স্ট্যান্ডার্ড বানিয়ে ইন্ডিয়াতে, সে তারপর একটা হোপ করে যায় যে এবারে আমি কানাডা যাবো, কানাডা গেলে হয়তো কিছু আমার বাচ্চা কাচ্চা অনেক কিছু করতে পারবো, আমি অনেক কিছু করতে পারবো। কিন্তু এখানে এসে দেখা গেল যে তার নিজের কমিউনিটি যা লোকেরা তারা একদম হেল্প করছে না।
তারা তাকে আরো টর্চার করছে। সে তার অবস্থা ভিতর ভিতর কি হচ্ছে যে মানে সেই তার যে কিছু কাউকে বলতেও পারছে না, কারণ সে তো এখন ইন্ডিয়া যেতে পারবে না, তার তো সমস্ত পয়সা সবকিছু বিক্রি হয়ে গেছে, জিনিসপত্র। সে তার মধ্যে একটা এমন আছে যে এত সুন্দর ড্রামা আছে না ছবিটার মধ্যে, অথচ ছেলেটাকে দেখাচ্ছে, ছেলেটা যেখানে বাচ্চা এক ছেলে এক মেয়ে, তারা স্কুলে যাচ্ছে, স্কুলেতে বুলি এখানে আছে, বুঝছো না, যেমন র্যাগিং বলি আমরা বাংলায়, ইংলিশে, যেরকম র্যাগিং করছে বা তারা কিরম নিজেদের কমিউনিটি থেকে মানে উপকার পাওয়ার থেকে অপকারটাই বেশি পাচ্ছে, স্টিজিং হচ্ছে তাদের কাছে, ধীরে 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 কিভাবে ওরা এটাকে কঙ্কার করলো, এটাই হচ্ছে এই ছবিটা। এটা খুবই মানে খুবই ড্রামাটিক, প্রচন্ড ড্রামাটিক আছে। আর পিছনে আমি ফিউশন মিউজিক করেছি কিছুটা, আমি একেবারে ইন্ডিয়ান পাঞ্জাবি রাখিনি, আমি কিছুটা রেখেছি পার্সিয়ান, কেন এখানে পার্সিয়ান কমিউনিটি বহুত আছে। আর খুব অপূর্ব অপূর্ব মিউজিশিয়ানের সঙ্গে এখানে আমার কথাবার্তা হয়েছে। ভ্যাঙ্কুভার সিম্ফনি স্কুল থেকে আমি বড় বড় এখানে যারা ইন্টারন্যাশনাল লেভেলে ধরুন ভায়োলিন বাজায় বা সমস্ত ইনস্ট্রুমেন্ট বাজায়, চেলো বাজায়, তাদেরকে নিয়ে আমি ইউজ করেছি। এটা অপূর্ব ফিল্ম বানিয়েছি। আর এটা আমি পুরো ডিজিটালে করেছি, রেড ক্যামেরায় করেছি। সেটাকে 35 ব্লো আপ, মানে রেড ক্যামেরা পুরো ডিজিটাল, তুমি জানো, ও 4K তে করেছি আমি। আর খুবই ভালো লাগবে, খুব সুন্দর, মানে এত সুন্দর সিন সিনারি, এত সুন্দর মানে বক্তব্য, এর মধ্যে মেসেজ আছে যে নিউ জেনারেশন এখানে এসে যদি মানে রাইট পথে না যায়, উল্টো পথে যায়, তাহলে এই দেশে তো মুশকিল। ইন্ডিয়াতে তো কোনো রকম হয়ে যাবে, কিন্তু এখানে মুশকিল আছে। সেটা যাতে করে না যায়, বা ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন যে অরিজিনাল যে মানে একটা প্রসিডিওর আছে তার থ্রুতে যাওয়া উচিত। কোনো পাবলিকলি যে যা বললো আর শুনে কোনো লাভ নেই, তাহলে কি হবে, তার সমস্ত দিক দিয়ে এটা একটা মানে গাইড, দিস ইজ আ গাইড টু নিউ ইমিগ্রেন্টস ইন কানাডা। ফ্যান্টাস্টিক দাদা, ছবিটা তো আমার ইভেন অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট মাইসেলফ ইন কানাডা, আমার তো ছবিটা এক্ষুনি দেখতে ইচ্ছে করছে। এরকম আমাকে বহু, অন্তত এখানেও বহু পলিটিক্যাল যারা এমপি বা এরা, তারা বলছে এটা তো পুরো আমার কাহিনী। আরে আমিও তো এরকম করেছি, আমি এসেছি, আমার বাবাকে দেখেছি আমি কষ্ট করতে, আমার ভিতরটা জ্বলে যেত। আমার এত ভালো লাগছে না যে ফিজিয়ান, পার্সিয়ান, তারা সবাই বলছে আই গড, আমরা মানে এই একটা আমি মানে চেষ্টা করেছি যে যাতে করে একটা কিছু একটা হাতকে বলে না, আমরা আমাদের যে বলিউডের কথা যারা হাতকে ওই যারা হাতকে করবার একটা চেষ্টা করেছে। যারা হাতকে অ্যালবামও আমারই ছিল। অসাধারণ, রিয়েলি। আজকে আমরা সত্যি কৃষ্ণেন্দু দাসের সঙ্গে কথা বললাম, এবং কৃষ্ণেন্দু দাস বাউলের সঙ্গে কথা বলতে বলতে আমরা সারা পৃথিবী ঘুরে ফেললাম। সেখানে আমরা বাউল গান শুনলাম, সেখানে আমরা ফিউশন শুনলাম, সেখানে আমরা মানে বাউল ঘরানার যে পুরো ইতিহাস নিয়ে এই যে আজকে আপনার সঙ্গে যে বাবুদা মানে কথা হলো, রিয়েলি মানে আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগছে। এন্ড আবার আপনাকে ধন্যবাদ জানাই, মানে বহুবার ধন্যবাদ জানাই যে আজকে আপনি আপনার এই বিজি শিডিউলের মধ্যে। আরে আমিও ধন্যবাদের জন্য জানাই। আমার আরেকটা না বললে নিশ্চয় আমার খারাপ লাগবে, সুপ্রতিম বা তুমি অরিজিৎ, তোমরা এই যে বিদেশে বসে যে ওয়াশিংটন এই যে বাংলা রেডিও যেটা করেছো না, এটা আমার মনে এটা বাঙালিদের মধ্যে এটা বোধহয় ফার্স্ট। এক ছোটবেলায় আমি শুনেছিলাম যে বিবিসি বাংলা, আর আমরা ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম আমি লন্ডনে গিয়ে। তো এনিহাও, আর তারপরে যদি নর্থ আমেরিকার মধ্যে যদি বা কানাডা আমেরিকার মধ্যে বলো, তো তোমরাই এটাকে বাঙালি কালচারটাকে যে ধরে রেখেছো আর যে প্রচার করছো, মানে মানে কি বলবো, মানে নাম্বার ওয়ান। থ্যাংক ইউ বাবুদা, থ্যাংক ইউ। এবং আমরা রিসেন্টলি ওয়াশিংটন বাংলা রেডিওতে বাংলা নাটকও প্রচার করা শুরু করেছি, এবং অবভিয়াসলি মানে শুধু আজকে মানে আপনার সঙ্গে আমাদের এই আড্ডা শুধু আজকেই হয়ে যে শেষ হয়ে গেল তা নয়, আমরা চাইবো যে রিপিটেডলি হোক, বারবার হোক, আপনি নতুন যা করবেন সেই নিয়ে আমরা আপনার সঙ্গে জানতে চাইবো। এবং শুধু আমরা অনেক ছবি করবো আমি, এটা তো শুরু, এটা তো সবে শুরু। তো বাবুদা, আজকে তাহলে আমাদের আড্ডাটা এখানেই আজকে শেষ করছি। এন্ড অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তোমাদেরকে বহু ধন্যবাদ, আর হ্যাপি নিউ ইয়ার, সবার জন্য ভালো যায়। আর যারা শুনছে তাদেরকেও আমার আশীর্বাদ আর ভালোবাসা রইল তাদের জন্য। নিশ্চয়ই। থ্যাংক ইউ বাবুদা, থ্যাংক ইউ। ওকে, জয় গুরু, বাই।
WashingtonBanglaRadio.com